নমস্কার, শুরু করছি এস নিউজ। আজকে এটা এস নিউজ, আজকে একটা ভীষণ ভীষণ ভাইটাল বিষয় নিয়ে আলোচনা করব। যার সাথে আছে তিনি একজন হয়তো অনেকে চেনেন, তাকে দেখেছেন বিষ্ণুপুরে কলেজেও দেখেছেন, রামানন্দ কলেজের শিক্ষকতার পেশায় রয়েছেন। চন্দন বাঙাল কবি বলতে পারেন, সাহিত্যিক বলতে পারেন, পাবন্দিক বলতে পারেন, বা এর ভাস্ট ডিফারেন্স কিছু আলোচনা করা যেতেই পারে না। মানে হচ্ছে একটাই নিয়ে যে বিষয় নিয়ে কাজ করছেন, রিসার্চ সংক্রান্ত কাজ করে চলেছেন। এনার সঙ্গে যদি বলতে যাই, আজকের যেটুকু টাইম বা আমরা এই 8 ঘন্টা প্রোগ্রামে পুরো কমপ্লিট করা সম্ভব নয়। কালকে যখন ওনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়, সেই টাইমে আমি সামান্য টাইমে ওনার সম্বন্ধে স্টাডি করার চেষ্টা করলাম, কিন্তু আমার সামান্যটুকু টাইমে আমি কিন্তু ওনার সম্বন্ধে পুরো স্টাডি করতে পারিনি। উনি প্রচুর রিসার্চ, ওনার প্রচুর বই এবং ইউএসএ, বাংলাদেশ তথা এবং আমাদের বিভিন্ন পত্রিকা, আনন্দবাজার পত্রিকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ওনার অবদান, ওনার যে লেখনী, তার লেখার দাপটে প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে 10টা বই উনি প্রকাশ করছেন, তাছাড়াও অনেক অনেক বই। ওনার মুখ থেকে শুনে নেব যে উনি কোন কোন কাজ কর্মে বা কর্মকাণ্ডে এখন বর্তমানে যুক্ত রয়েছেন। নমস্কার, আজ খুব ভালো লাগছে শিব মজুমদার আন্তরিক আমন্ত্রণে এরকম একটা জায়গাতে এসেছি। তাদেরকে প্রথমেই কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা তাদেরকে। তারা আমাকে এই অনুষ্ঠানের যোগ্য বলে মনে করেছেন। আরও কয়েকটা চ্যানেল রয়েছে। আর আমার নিজের কাজকর্ম সম্পর্কে সেভাবে বলার কিছু নেই। মানে আপনি তো অনেক কাজ করছেন, পুরাতত্ত্ববিদ, মানে বিষ্ণুপুর দিয়ে স্টাডি করছেন। তারপরে হচ্ছে আপনার আমেরিকায় যে বিয়েটা হয়েছে, ওইটা কি কি বিষয়ের উপরে হয়েছিল, কত সালে হয়েছিল? দেখুন, আমরা যেটা করি সেটা লেখার মধ্যে নিজেকে নিমজ্জিত রাখবার চেষ্টা করি। নিজস্ব ভাবনা চিন্তাগুলোকে কোথাও লিপিবদ্ধ করবার চেষ্টা করি। সেই ভাবনা চিন্তাগুলোকে লিপিবদ্ধ করতে করতে একটা সময় পরিচিতি তৈরি হয়, একটা সময় সেই কাজকর্মগুলো থেকে একটা বাণিজ্যিকরণ ঘটে। সেরকমই একটা ওয়ে থেকে আমার বাংলা কবিতাগুলো, আমার যে 4টে কবিতার বই রয়েছে, সে কবিতাগুলোকে নির্বাচিত করে সেটাকে অনুবাদ করেছেন উৎপল ত্রিবেদী, এবং সেটা ইউএসএ মিডল টাউন থেকে তার অনুবাদ দ্য লাস্ট গ্লিমস বেরিয়েছে। ওটা কত সালে আমেরিকা থেকে বেরিয়েছিল? এটা 2018 সালে বেরিয়েছে। ওখানে কি চাহিদা কিরকম আছে? ওখানে লোক এটা দেখে বা পড়ে, সেরকম কিছু ভাবনা চিন্তা আপনার কাছে সেরকম কিছু রেসপন্স? অবশ্যই, কারণ তারা আমাকে টাকা দিচ্ছে, তারা আমাকে পেমেন্ট করছে। বই বিক্রি না হলে সে পেমেন্ট করবে কিভাবে? অবশ্যই। আর সরি টু সে, আর তাছাড়াও দেখুন, আমার নিজস্ব কাজকর্মের এরিয়া বলতে লোকসংস্কৃতি, বাংলা কবিতা, প্রবন্ধ, উপন্যাস, নাটক, এগুলো নিয়ে কাজ করেছি। পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রকল্প ছিল রাজবংশী ভাষার অভিধান তৈরি। সেখানে পশ্চিমবঙ্গ সরকার আমাকে যোগ্য হিসেবে মনে করেছেন। তারা এই রাজবংশী ভাষার অভিধান তৈরির প্রকল্পে আমাকে যুক্ত করেছেন। এজন্য আমাকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জলপাইগুড়িতে পূর্ত ভবনে, বাইরের নামটা এক্সাক্ট ভুলে যাচ্ছি, ইন্সপেকশন বাংলো জলপাইগুড়ি, সেখানে থাকার ব্যবস্থা, সেখানে গিয়ে প্রচুর মানুষজনের সঙ্গে যোগাযোগ হয়েছিল। আমরা কাজটা করেছি, কাজটা সফলতা পেয়েছে এবং এই কাজগুলো করে আনন্দিত হয়েছি। তাছাড়া আমি নিজেকে জন্মগত সূত্রে খুব সৌভাগ্যবান বলে মনে করি। আমার জন্ম আমার একটা প্রত্যন্ত গ্রামে। বিষ্ণুপুর শহরতলি বললেও বা গ্রেটার বিষ্ণুপুর বললেও কিন্তু আমার গ্রামের কথা হয়তো আসবে না। এবং আমার যে গ্রাম, সে গ্রাম সম্পর্কে সার্চ করলেও কিছু পাওয়া যায় না। আমার গ্রামে কোনো ক্লাব নেই, কোনো প্রাইমারি স্কুল নেই, কোনো কিছুই নেই। এরকম একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছি। কিন্তু আমার গ্রামের যে উল্টো দিক, সারেশ্বর মন্দির,
যে সারেশ্বর মন্দির বা যে ডিহোর গ্রামের কথা মেঘাস্তিনী সে লেখাতে রয়েছে, হিয়নসাংয়ের রচনাতে রয়েছে। আমি যে কলেজে পড়াই, রামানন্দ কলেজ, ঠিক তার উল্টো দিকে রয়েছে যোগেশচন্দ্র পুরাকৃতি ভবন। এই যোগেশচন্দ্র পুরাকৃতি ভবন এই মুহূর্তে ভারতবর্ষের মিউজিয়ামগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি মিউজিয়াম। বেসিক্যালি ওই পাটাচিত্র সংগ্রহ, পুঁথির যে পাটাচিত্র সংগ্রহ, সেই পাটাচিত্র সংগ্রহে যোগেশচন্দ্র পুরাকৃতি ভবন ভারতবর্ষের 1 নম্বর পজিশনের মধ্যে রয়েছেন। আমি যে জায়গাতে রয়েছি সেই জায়গাতে আমার গ্রামের বাড়ি পাশাপাশি জায়গা, প্রায় 3 কিলোমিটারের মধ্যে আবিষ্কৃত হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন। স্যার, আমার এই বিষয়ে আমার কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করেছিল, ওটা আমি যাবো। ওটা তো একটা শ্রীকৃষ্ণ কীর্তন একটা বড় বিরাট জিনিস, যেটা নিয়ে আপনি কালচার করছেন, বাংলাদেশ থেকে এসেছিলেন। একটু আগে আমি মানে হচ্ছে অনুষ্ঠান করার আগে আমি আপনার সঙ্গে আলোচনা করছিলাম। এগুলো আমার জন্মগত সূত্রে পাওয়া, এবং এই জায়গাতে আমি খুব লাকি মনে করি। আমার বাড়ি থেকে আপনি বিশ্বাস করতে পারবেন, আমি যে জায়গাতে বর্ন সেখান থেকে 5 কিলোমিটারের মধ্যে রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের জমিদার বাড়ি। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির দলিল দস্তাবেজ সব রয়েছে। আর একটা কথা জিজ্ঞেস করি, যে বাংলাদেশে যে আপনার পত্রিকায় বেরোয়, সেটা বাংলাদেশে আনন্দবাজার পত্রিকার সমতুল্য। সে পত্রিকায় আপনার মানে হচ্ছে কি বিষয়ে বেরিয়েছিল, যে আমি দেখছিলাম যা ছোট করে হালকা করে, কোন টাইমে আপনার সম্বন্ধে স্টাডি করে আমার মধ্যে বোধগম্য নয়, সেই বিষয়টা আপনার মুখ থেকে আমি শুনতে চাই। না, এখানে আর গরমটা অত্যন্ত বেশি, কারণ হচ্ছে এখন এসি নেই, ঘামাচ্ছে। আমাদের এই গরমটা এসিতেও কন্ট্রোল করতে পারবে না, আমরা এমনিতে গরম হয়ে যাব, আর তার উপরে এগুলো কোনো ম্যাটার করে না। দেখুন, কাজগুলো বলতে শুধুমাত্র যে বাংলাদেশের খোঁজ খবরের মতো খবরের কাগজ আমাকে নিয়ে খবর করেছেন তা নয়। আমাদের এখানে আনন্দবাজার, লিপি, এরা তো বিভিন্ন সময়ে আমার কাজকর্ম নিয়ে কথা বলেছেন। একাধিক টেলিভিশন চ্যানেল আমার সাক্ষাৎকার নিয়েছেন। টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎ করেছে আমার ইমাজিন টিভি রয়েছে, সিটিএন রয়েছে, দূরদর্শন রয়েছে, এরকম বেশ কিছু। অ্যামাজনে আপনার বইপত্র বিক্রির ব্যাপারে আমি শুনেছিলাম, অ্যামাজন মানে আপনার অ্যামাজনে কি বইপত্র পাওয়া যাবে? অ্যামাজনে যদি কেউ যদি ইয়ে করে। হ্যাঁ, অ্যামাজনে বই পাওয়া যায়, বই বিক্রি হয়, তাই অ্যামাজন রাখে, তাই তো। আপনি কিছু বলবো না, এগুলো নিয়ে কথা বলতে গেলে অ্যামাজনে কি কি বই, আপনার কি কি বই যে প্রকাশিত হয়েছে সেই বইগুলো যদি আপনার তো অনেক ছাত্র রয়েছে যারা আপনাকে চায়, আপনার শুভাকাঙ্ক্ষী রয়েছে, যদি দরকার লাগে তাদের জন্য বলুন যে হ্যাঁ আমার এই বইটা প্রকাশিত হয়েছে, এই বইগুলো আমার পাওয়া যায়, সেই বিষয়টা, সেই বই বিষয়টা। আমার একটা প্রবন্ধের বই আছে, আধুনিক বাংলা কবিতা বৈচিত্র্যের 7 পাত, সেটা পাওয়া যায়। মন ও মনন নামে একটি বই রয়েছে, সেই বই পাওয়া যায়। দ্য লাস্ট গ্লিমস, যেটা ইউএসএ থেকে বেরিয়েছে, তার একটা ভার্সন পাওয়া যায়। কিন্তু বলার জায়গা, এটা আপনি একটা খুব বড় পয়েন্টে কথা বলছেন, যে অনেকেই মনে করেন, অনেকেই একটা বিতর্কের জায়গা তৈরি করে আমার বই প্রচুর বিক্রি হয়। তো এটা নিয়ে অনেকেই কথা বলেন, আমি কলেজে ছেলেপিলেদের সঙ্গে বইপত্র কিনতে বলি, কিন্তু বিশ্বাস করুন আমার যে কটা বই আছে, কি বই আছে, সে সংক্রান্ত ইনফরমেশনটুকু আমার ছেলেপিলেরা জানে না। কিছু কিছু ছেলেপিলে জানতে চায়, স্যার আপনার এই বইটা নেব, স্যার এই বইটা কোথায় পাওয়া যায়। তখন আমি তাদেরকে বলি, দেখুন এই বইটা দেখ বাবু, এই বইটা নিস না, এর থেকে অনেক ভালো কাজ আছে, এই বইটা নে, সে বইটা নে। তারপরেও দেখেছি যে কখনো কোনো প্রকাশকের কাছ থেকে অভিযোগ পাইনি। রিসেন্ট ধরুন বাংলা বানানের ইতিহাস, যেটা ভারতবর্ষ এবং বাংলাদেশে প্রথম, এই কাজটা আমি করছি। পুঁথির যুগ থেকে শুরু করে বর্তমান যুগ, সেখানে ক্যালকাটা ইউনিভার্সিটির বানান সংস্কার সমিতি, আপনার বিশ্বভারতী, আনন্দবাজার পত্রিকা, বেশ কিছু পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি, ঢাকা একাডেমি, এদের যে বাংলা বানানের সামঞ্জস্য বিধানের জন্য এরা যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো, এবং সমসাময়িক পত্র পত্রিকাগুলো নিয়ে একটা আলোচনা করেছি। এই কাজটা কলকাতার প্রোগ্রেসিভ প্রকাশনী মনে করেছেন যে আমি তাদের যোগ্য, তারা এই বইটা প্রকাশ করার কথা ভাবছেন। আমারও খুব ভালো লাগছে। আপনার স্টাডিটা কোথায় শুরু হয়েছিল, মানে পড়াশোনা শৈশব জীবন থেকে, মানে পড়াশোনার ব্যাপারটা, তারপর আস্তে আস্তে শিক্ষকতার লাইনে কিভাবে কি জার্নির পথটা সামান্য বললে দর্শকদেরকে। আমি ইংলিশ মিডিয়ামে পড়িনি, আমি বাংলা মিডিয়াম থেকে পড়েছি, আর আমি বাংলায় কথা বলি, বাংলা ভালোবাসি। মানে আমাকে বাংলা শব্দটাকে কেন্দ্র করে আমাকে নিয়ে যা যা ভাবা যায় আপনারা ভাবতে পারেন। তো আমার স্কুল, একটা পাড়া বলতে পাশের গ্রামের একটা স্কুল, লয় প্রাথমিক বিদ্যালয়। তারপর সেখান থেকে আমার জয়কৃষ্ণপুর হাই স্কুলে পড়াশুনো, তারপর উচ্চ মাধ্যমিক কৃত্তিবাস মুখার্জি হাই স্কুল, গ্র্যাজুয়েশন বর্তমানে আমি যে কলেজে শিক্ষকতায় যুক্ত রয়েছি, রামানন্দ কলেজ,
MA কমপ্লিট করেছি রবীন্দ্রভারতী থেকে, আর PhD বিদ্যাসাগর থেকে। ডক্টরেট। হ্যাঁ, ডক্টরেট। ডিলিটের কাজটা চলছে, সেটা পরে। তো আপনার কাছে এই বিষয়টা শুনলাম, বিষ্ণুপুর সম্বন্ধে আমরা তো অনেক কিছুই, আপনার সঙ্গে কিছুক্ষণ আগে আলোচনার বিষয়ে আমি জানলাম যে বিষ্ণুপুর সম্বন্ধে ছাড়াও মানে হচ্ছে আপনার যে মানে হচ্ছে পুরাতত্ত্ববিদ বা হচ্ছে কোনো অতীতকালের কোনো জিনিস বিষয়, মন্দির বলুন, কোনো বিষয় ধরুন এই আমাদের বইলাপাড়া বা বিষ্ণুপুর সম্বন্ধে অনেক কিছুই যেটা জানে না লোকে, সেই সম্বন্ধ বিষয়ে আপনি অনেক কিছু স্টাডি করছেন, সেই সমস্ত নিয়ে রিসার্চ করছেন, সেটা মনে হচ্ছে আপনার কাছে কতটা ভালো লাগে? দেখুন, এটা তো আমাদের একটা দায়। এখন ঘটনা যেটা খুব ট্র্যাজেডি যেটা বাংলার সব থেকে বড় ট্র্যাজেডি, কলকাতা মুখাপেক্ষিত। আমরা আমরা দেখি না আমাদের নিজেদের জায়গাটা, ওই ঘাসের শিশির বিন্দুটা আমরা দেখি না। এটা আমাদের দায়, সামাজিক দায়। চারপাশে যে জায়গাগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই যে বইলাপাড়া, অনেকে অনেক গসিপ তৈরি করেছে, সেটা আমি আমার এক ইন্টিমেট মানুষের সঙ্গে প্রায় শেয়ার করি। তিনি বিষ্ণুপুর সম্পর্কে খুব আগ্রহী, এবং আজকে যে জামা কাপড় তিনি সেটাই আমাকে পরিয়ে দিয়েছেন, মানে তার পছন্দ থেকেই এসছে। তো এই যে গুমঘর বলে যেটা চালানো হয়, হ্যাঁ, এটা নিয়ে পরবর্তী আমরা অবশ্যই আলোচনা করবো। স্যারকে নিয়ে বিষয়ের টপিক নিয়ে আমরা থাকবো, স্যার আসবে মাঝে মাঝে, বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করবো। স্যার পুরো বিষয়টাকে নিয়ে রিসার্চ করছে, আর হচ্ছে কারণ হচ্ছে যেহেতু রিসার্চার মানে হচ্ছে কোনো বিষয়কে নিয়ে এনার কাছ থেকে ভুল তথ্য সম্ভাব্য পাবো না, সেটাও আপনারা আস্থা রাখতে পারেন। একজন যেখানে হচ্ছে ডক্টরেট কোনো বিষয়কে নিয়ে আলোচনা করে, সে তার ভাবনা চিন্তা টোটাল বিষয় মানে সব দিকটাকে বজায় রেখে, সমস্ত দিকটাকে আলোচনা রেখে, পুরো বিষয়টাকে এক রেখে মানে সমস্ত কিছুটাকে ঠিকঠাক রেখে তিনি আলোচনা করেন। তো বিষ্ণুপুর বলুন বা বিষ্ণুপুর আশেপাশে জায়গা বলুন, প্রত্যেকটা জিনিসকে নিয়ে ইনি কিন্তু রিসার্চ করছেন। সেই বিষয়গুলো আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে স্যারের মুখ দিয়ে আমরা তুলে ধরবো। আজকে আমরা একটু বিরতি নিচ্ছি, তারপরে আমরা আবার আসছি পুনরায়। আমরা ফিরে এলাম বিরতির পর। তো যার সম্বন্ধে আলোচনা করছিলাম, আপনারা অনেক কিছুই কথাবার্তা তার মুখ থেকে শুনলেন। ইতিমধ্যে অনেক পত্রিকায় কাবার স্টোরি পেরিয়েছেন, সেই সম্বন্ধে আপনার কাছে কিছু জেনে নেওয়া মানে হচ্ছে দর্শকরাও। হ্যাঁ, পশ্চিমবঙ্গে প্রায় সবকটি প্রথম শ্রেণীর খবরের কাগজে আমার লেখা কভার স্টোরি হিসেবে ছাপা হয়েছে। কখন কখন কোন টাইমে বের হয় কভার স্টোরি? ধরুন রোববারে কভার স্টোরিগুলো বেরোয়, প্রকাশিত হয় সাধারণত প্রতি রোববার। তো আমার লেখার ক্ষেত্রে দেখেছি যে এটা জানি না, এটা পাওয়া বলতে পারে। আমি জীবনে অনেক কিছু পেয়েছি, এটা আমার এটা সৌভাগ্য বলতে পারেন। হয়তো একটা জিনিস পাচ্ছিলাম না, সেটাও ইদানিং পেয়েছি। রবিবার দিন যে লেখা প্রকাশিত হবে, আমি লিখছি, সেটা আপনার বৃহস্পতিবার থেকে সে খবরের কাগজ অ্যাড দিতে শুরু করি। আমরা বিষ্ণুপুর নিয়ে, বিষ্ণুপুরের রাজা বীরহাম্বীর শ্রীনিবাস আচার্য নিয়ে লিখেছি। এর যে মাইথোলজি, হ্যাঁ, এই লেখাটার পরে আমাদের খড়বাংলোতে যে শ্রীনিবাসের সমাধিস্থল রয়েছে, হ্যাঁ, এটা আমি সমাধিস্থলই বলবো। অনেকে অনেক ডিবেট তৈরি করতে আসবেন, পরবর্তী ক্ষেত্রে প্রশ্নের উত্তর দেবো যে কেন সমাধিস্থলের কথা বলছি। আমার লেখাটার পরে সেখানে মূর্তি বসেছে, শ্রীনিবাস আচার্যের মূর্তিটা বসেছে। তারপরে ধরুন আমি বিদ্যাসাগর নিয়ে কভার স্টোরি লিখেছি। বিদ্যাসাগরকে অনেকেই ওই একজন সমাজ সংস্কারক তকমা দিয়ে চালিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু আমাদের আজকে যে এলআইসি জীবন বীমা নিগম, এই এলআইসি প্ল্যানটাই ছিল কিন্তু বিদ্যাসাগরের। সেটা বলা হতো হিন্দু ফ্যামিলি অ্যানুইটি ফান্ড। পরবর্তী ক্ষেত্রে যখন আমাদের কোনো যদি এপিসোড অ্যারেঞ্জ করা হয়, অবশ্যই আমি আলোচনা করব। টুসু নিয়ে কথা বলেছি, সম্রাট অশোকের অস্তিত্ব নিয়ে কথা বলেছি। তারপরে বাংলা বানান নিয়ে, বেসিক্যালি সহজ পাঠ, রবি ঠাকুরের যে সহজ পাঠ, সেই সহজ পাঠ নিয়েও লেখা কভার স্টোরি হিসেবে বেরিয়েছে। এগুলো জেনারেলি প্রথম শ্রেণীর সমস্ত খবরের কাগজেই লেখাগুলো। কবিতা বিষয় নিয়ে আমরা কি ভাবনা চিন্তা আছে?
এখন দেখুন, এখন কবিতা নিয়ে অবশ্যই পশ্চিমবাংলার কবিতা নিয়ে আমি খুব অফেন্ডেড। কবিতা নিয়ে ঠিক নয়, কবিতাকে নিয়ে যে সিস্টেমটা চলছে, অকবি যারা তারা এক প্রকার ধামাপন্থী, তো ধামা ধরে মিডিয়ার থেকে তারা তৈরি হচ্ছেন, তাদের কবিতা সেভাবে পাঠক প্রিয়তা অর্জন করতে পারছে না, তারা জনপ্রিয় হচ্ছে। সোশ্যাল মিডিয়াটার ক্ষেত্রে কি বলতে চাইছেন আপনি? সোশ্যাল মিডিয়াটার ক্ষেত্রে কি বা আপনার ওই ভাইরাল হওয়ার ব্যাপারটা থাকে? দেখুন, সোশ্যাল মিডিয়া একটা রানুমণ্ডল তৈরি করতে পারে, একটা আমরা কি চা খাবো না, চা খাবো না আমরা, বা একটা চাকাকু তৈরি করতে পারে। কিন্তু একজন কবি, সাহিত্যিক, ঔপন্যাসিককে কখনো ফেসবুক প্ল্যাটফর্ম দিতে পারে না, যেটা হয় যদি হতে পারে। ইদানিংকালে যেটা দেখা যাচ্ছে যে একজন কবি তার প্রকাশিত কবিতা ফেসবুকে রিপোস্ট করছেন, রিব্রডকাস্টিং করছেন, কিন্তু কবিতা বা সাহিত্য এটা তো একটা নির্জন পাঠের জিনিস। এটা ওই মধ্যযুগের মধ্যে বাংলা সাহিত্য পড়ে নেই যে একজন পাঠ করবে, সেখানে প্রচুর মানুষ শুনবে। এখন কবিতার যে সূক্ষ্ম কারুকার্য গুলো চলছে, যেমন এই মুহূর্তে বাংলা কবিতাতে ধরুন রমেন আচার্য, দেবদাস আচার্য, মুরলী দে, গৌতম মণ্ডল, যাদব দত্ত, রঞ্জন মৈত্র, ধীমান চক্রবর্তী, অভিসমাদ্দার, দুর্বাদল মজুমদার, স্বপন রায়, নামগুলো একটু আগে পরে উঠে আসছে, হেমন্ত বন্দ্যোপাধ্যায়, এরা যে কাজগুলো করছেন, এটা কিন্তু কোনো বাণিজ্যিকরণ হচ্ছে, এটা নিয়ে মিডিয়া ভাবনা চিন্তা করছে না। আজকে বাংলা কবিতাতে যেটা ঘটনা, যে কবিদের থেকে অকবিরা অনেক বেশি প্রচারিত বলতে জনপ্রিয়, তাদের কিন্তু পাঠক প্রিয়তা নেই। পাঠক প্রিয়তা ভাবতে হবে যে পাঠক গ্রহণ করছে কোনটা, আর জনপ্রিয়তা বলতে বেরোলাম একটা স্টারডাম রয়েছে, দুটো পিছনে সুন্দরী মেয়ে রয়েছে, দুটো ঘুম ঘুরছে, এরকম হতে পারে। গানগুলো তো করে দিচ্ছে, মানে বিকৃতি করে সব ভিউয়ার্স পছন্দ চলছে। বাংলা কবিতা নিয়ে ডেডিকেশনটা হারিয়ে গেছে। আজকে গৌতম মণ্ডলের মতো সম্পাদক, যিনি আদম পত্রিকা করছেন, সে আদম পত্রিকাকে কেন্দ্র করে আজকে প্রচুর কবিকে তুলে আনা হয়েছে। আদম না থাকলে গৌতম মণ্ডল নিজেও একজন ৯ দশকের শক্তিশালী কবি। আমরা তাকে বিষ্ণুপুর বাসী, বাঁকুড়া জেলার বাসী হিসেবে তাকে আমরা সম্বর্ধিত করতে পেরেছি। তিনি এসেছিলেন আমাদের একটা অনুষ্ঠানে, আন্তর্জাতিক কবিতা উৎসব, যেটা আমরা বিষ্ণুপুরে করেছিলাম। এটা আমাদের কাছে পাওয়া, যে আমরা যারা সত্যিই কাজ করছে তাদেরকে আমরা পাচ্ছি না, যারা একটু দাবেদারি, একটু লবিবাজি করছে, সিন্ডিকেট চালাচ্ছে, তাদের কবিতাগুলো ব্যাপকভাবে চলছে। এবং যারা মেজর কবি, এবং আমি এখনো বলছি, শুধু আপনার চ্যানেলে এসে বলছি না, বাংলা ভাষাতে এখন যা লেখা হচ্ছে, সেই কবিতাগুলোর যদি ঠিকঠাক ইংরেজিতে অনুবাদ করা যায়, সেই কবিতাগুলো নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য। এটা আমি চন্দন বাঙ্গাল দায়িত্ব নিয়ে বলছি। কিন্তু মুশকিল এখানেই, গোড়ায় গলদ এখানেই, যে এ ধরনের কবিতাগুলোকে, এ ধরনের কবিদেরকে মিডিয়া প্রমোট করে না। এ ধরনের কবিদের প্রকাশনা, তাদের বইপত্রগুলো বেরোচ্ছে লিটল ম্যাগাজিন কেন্দ্রিক একটি প্রকাশনা থেকে। আমার ক্ষোভের জায়গা এটাই। আমি নিজে বাংলা কবিতাতে ধরুন প্রায় 20খানা কবিতার বইয়ের নাম দিয়েছি। এটা আমার খুব সত্যি কথা, এবং খুব খারাপ লাগছে বলতে, যে কবিরা এই মুহূর্তে যেভাবে লবিগুলো করছেন, একজন ইউটিউবার, তাকে আপনি অ্যাটাক করুন, দেখবেন পুরো ইউটিউবারটা এসে আপনার এগেনস্টে কথা বলে হয়তো। কিন্তু এখানে একজন কাক যেরকম কাকের মাংস খায় না, এখানে কিন্তু কবিরা কবিদের মাংস খায়। আজকে প্রায় 20টা বইয়ের নামকরণ করেছি। প্রচুর কবি রয়েছেন যাদের কোনো প্রকাশক ছিল না। আমি নিজে দাঁড়িয়ে থেকে তাদের বই করেছি, এবং আমার সম্পাদিত 2টো বই অ্যাওয়ার্ডেড হয়েছে। বলতে খারাপ লাগলো। কোন জায়গা থেকে অ্যাওয়ার্ডেড হয়েছে? এই সব নামে একটি পাবলিকেশন থেকে বেরিয়েছে। হ্যাঁ, তো আর কোন কোন চ্যানেলে বর্তমানে আপনি আপনার ইন্টারভিউ নিয়েছিলেন, ওই বিষয়গুলো শুনছিলাম আর কি? হ্যাঁ, সেগুলো তো আপনার বিভিন্ন চ্যানেলেই নিয়েছে। সিটিএন নিয়েছে, সিটিএন দুবার নিয়েছে, দূরদর্শনেও রয়েছে, তারপরে আপনার ইমাজিন টিভি রয়েছে, এরকম বেশ কিছু খবর। আপনার যে বইগুলো 10টে বই রয়েছে, সেই বিষয়ে যদি কিছু বলেন দর্শকদেরকে, যে 10টা বই তারা কেন নেবে, কেন পড়বে, কি বিষয়বস্তু আছে? আমি কাউকে নিতে বলছি না, আমি বলছি না, ভালো লাগলে, আমরা শুভাকাঙ্ক্ষী যারা আপনাকে তো ভালোবাসে, আমার বিষয়ে জানা ভালো, যদি ভালো লাগে তাহলে আমার তো ভালো লাগবে। আমি তো জানি না সঠিক, সেই বিষয়ে দর্শকদের যদি বলা হয়। আমিও মজা করে বললাম, অবশ্যই আমি ভিতর থেকে চাই আপনারা আমার বই কিনুন, আমার বই পড়ুন, মতামত জানান, এটা আমি আন্তরিকভাবে চাই, কিন্তু বাইরে থেকে বলছি এরকম। ঠিক আছে, তো যাকে আমার যে 10খানা বই, তার মধ্যে 4খানা বই কবিতার। প্রথম কবিতার বইটির নাম বৃষ্টি মেঘ এসেছিল একা একা। তারপরে বইটির নাম 17 মিনিটের স্মিতা মণ্ডল। তারপরের বইটির নাম মধুবাতা রিতায়তে,
এবং শেষ কবিতার বইটির নাম জেরুজালেম টু জেরিকো। বাহ। এই 4টে বই রয়েছে, 2টো প্রবন্ধের বই রয়েছে। আমার প্রথম প্রবন্ধের বই, সেটা আধুনিক বাংলা সাহিত্য বৈচিত্র্যের 7 পাঁচ। এই কাজটা করতে গিয়ে আমি খুব মজা পেয়েছিলাম, যদি অনেকেই বলেন এটা আমার থিসিসের একটা পার্ট, আমি এটা বিশ্বাস করি না। যে যখন বাংলা সাহিত্যের ইতিহাস পড়েছি, বাংলা সাহিত্য ক্লাসে ছেলেমেয়েদেরকে পড়াচ্ছি, ইতিহাসগুলোকে মনে হয়েছে রচনা। হ্যাঁ, নজরুল জন্মাচ্ছেন এই সালে, মারা যাচ্ছেন এই সালে, তিনি এই অ্যাওয়ার্ড পেয়েছেন, তিনি এই গ্রন্থ লিখেছেন, তার উল্লেখযোগ্য কয়েকটা কবিতা। রবি ঠাকুর তাই, এগুলো কবিদের বা সাহিত্যিকদের দিন রচনা লেখা হয়েছে। কিন্তু কবিতা কিভাবে বদলাচ্ছে তার কোনো অনুপঙ্খ বিশ্লেষণ কোন সাহিত্যের ইতিহাসকার করেননি। এই বিষয়টাকে আপনি তুলে ধরছেন, তাই আমি এই বাকগুলোকে তার সঙ্গে যে সোশিও সাইকোলজিক্যাল ব্যাপার, সমাজ মনস্তাত্ত্বিক, সমাজ অর্থনৈতিক যে জায়গাগুলো, সেগুলোকে আমি অনুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে পাশ্চাত্য দর্শন থেকে, সিগমুন্ড ফ্রয়েড থেকে শুরু করে, কার্ল মার্কস থেকে শুরু করে, এই বিষয়ের উপর আপনি রিসার্চ করছেন, তাই তো? না, আমার দেখুন, আমার একাডেমিক যে ডিগ্রি, ডক্টরেট ডিগ্রি, সেটা আমার বাংলা কবিতার উপর হয়ে গেছে। কিন্তু এখন আমি কাজকর্ম করছি, বিভিন্ন ফিল্ডে কাজ করছি। আমাকে লোক সংস্কৃতি যেরকম ভাবায়, হ্যাঁ, আবার আমাকে বাংলা গানও ভাবায়। আমাকে যেরকম রবীন্দ্রনাথ ভাবায়, সেরকম আমাকে টুনির মাও ভাবায়। তো এরকম একটা জায়গা থেকে নাটক নিয়েও কাজ করেছি, নাটক নিয়ে একটা বই সম্পাদনা করেছি। সেটা 10টা বইয়ের মধ্যে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, 10টা বইয়ের মধ্যে একটা বই বেস্ট হয় লিখনির মাধ্যমে। রবীন্দ্রনাথ কিছু বই লিখে গেছে, তার মধ্যে এই বইটা খুব প্রচলিত। এবং কোনো একটা বই পথের পাঁচালী, আমি নাম বলছি, সেটা অনেকে জানে। সেরকম আপনার 10টা বইয়ের মধ্যে কোন বইটি সব থেকে মানে জনপ্রিয়, মানে এখন যারা পড়েছেন তাদের ভালো লেগেছে, কোন বইটা? দেখুন, এখানে প্রথমত যদি স্যাটিসফ্যাকশনের কথা বলেন, তাহলে বলবো আমার এই 10টা কাজ করে আমি নিজে স্যাটিসফাইড। আর যদি বলেন যে বাণিজ্যিকরণ, প্রকাশকের কতটা লাভ হয়েছে, তাহলে বলবো যে এই 10টা বই কখনো কোনো প্রকাশক কমপ্লেন করেনি যে আপনার বই পড়ে যাচ্ছে, আপনার বই এই ব্যাপার। কিন্তু এরকম ঘটনা ঘটেছে, একটি প্রকাশনী, সেটা আমাদের বাঁকুড়া জেলারই, সে আমাকে না জানিয়ে কোনো পারমিশন ছাড়াই বই রিপ্রিন্ট করছে, পরে খবর পাচ্ছি। এটা আমার খারাপ লাগলো, এর মধ্যে একটা ভালো লাগা রয়েছে। তো ভালো লেগেছে বলে তো প্রিন্ট করছে। এবার যদি আপনি বলেন যে পুরস্কার দিয়ে বিচার করতে যান মানদণ্ড, তাহলে আমার ওই 17 মিনিটের স্মিতা মণ্ডল, সে বইটি অ্যাওয়ার্ড পেয়েছিল। তারপরে আমি আর কোনো পুরস্কার গ্রহণ করিনি। তো যারা আমাকে পুরস্কৃত করতে আসেন তাদেরকে বলে দিই যে আমার বই, আমাকে কোনো ওই মেমেন্টো দেওয়ার দরকার নেই, আপনি এক কাজ করুন, আপনি আমার 50 কপি বই কিনে বিভিন্ন আমার যারা কবিতা পড়তে চান বা দর্শক বা যারা রয়েছেন তাদেরকে ডিস্ট্রিবিউট করুন, আমি নিজেকে সম্মানিত মনে করব। আর আমার বাড়িতে একটা নিজস্ব লাইব্রেরি রয়েছে। আমার সত্যি বলতে একদিন ঘুরে আসবো, আমরা দর্শকদেরকে দেখাবো বাড়ি স্যারের। আর স্যার, একটা বিষয় বলছি, আপনি যে কলেজে পড়াতে যান, সেই বিষয়টা কতটা ভালো লাগে? আমাদের কলেজ রামানন্দ কলেজে, কাছের কলেজ, রামানন্দ কলেজে তো ছেলেপেলে আমার বন্ধু হয়ে গেছে। হ্যাঁ, মানে বন্ধু হয়ে গেছে, মানে চায়ের দোকানে গিয়ে চা খেতে গেলে আমার ছেলের সঙ্গে চা খায়, তাদের যখন যা প্রবলেম হবে তারা আমাকে ফোন করেন। কারো মন খারাপ হয়েছে, স্যার আমার সঙ্গে কনসাল্ট করে, এবং সেখানে যেরকম ছাত্র রয়েছে সেরকম ছাত্রীরাও রয়েছে। লকডাউন পিরিয়ডে আপনি কিভাবে ক্লাসগুলো নিচ্ছেন? অনলাইনে কতটা প্রবলেম বা কতটা সুবিধা হচ্ছে এই সিস্টেমটাতে আপনার? এটা তো দেখুন, আমরা তো সত্যি বলতে কি যে ভারতবর্ষ এখনো সেভাবে ডিজিটালাইজড হয়নি, অসুবিধা হয় আর জানি কানেক্ট করতে। এবং আমাদের কলেজে আমার যে ছেলে পেলেরা রয়েছে তারা তো প্রান্তিক প্রত্যন্ত এরিয়া থেকে উঠে এসেছে। তাছাড়া এখন ধরুন এই আমফান, এই যে ঘটনাগুলো ঘটছে, ম্যাক্সিমাম জায়গাতে কারেন্ট থাকলেও নেটওয়ার্ক জনিত সমস্যাগুলো হচ্ছে। আমাদের তো প্রবলেম হয়েছে, ঝড়ের জন্য বজ্রপাত পড়ে আমাদের এসিরও প্রবলেম রয়েছে, এসি খারাপ হয়ে গেছে, তার জন্য গরমে কষ্ট পাচ্ছেন। না, দেখুন, আমরা অনুষ্ঠানের কথা দিয়েছিলাম যে অনুষ্ঠান হবে, তাই আজকে অনুষ্ঠানটা করছি। আর আপনাকে আমরা সময় পাওয়া যাবে না, আমার সময় মানে খুব টাইমের মধ্যে অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকেন, তো মানে সময়টা বার করে নেওয়াও মানে সেটুকু সময় পেয়েছি, মানে বের ব্যাপার। আজকে আমি যখন একটা ঘটনার কথা বলি, আজকে জানাইলে আমি একটু লেট রাইজার, তিনি হয়তো দেখবেন বা শুনবেন, 11:30 10টার আগে ঘুম থেকে উঠিনি। কালকে যখন তাকে আমি খবরটা জানাচ্ছি আমি 9টাতে বেরোতে হবে, কিন্তু উনি ভাবলেন
যে আমি ঠিকঠাক শুনছি তো, যে মানুষ 10:30টার সময় ঘুম থেকে ওঠে 11টার সময় 9টার সময় বিষ্ণুপুরে বেরোবে, তো তিনি কোনো বিষয় নিয়ে কালকে রাত পর্যন্ত আপনাকে স্টাডি করতে 2টো পর্যন্ত 1:30-2টো পর্যন্ত কথাবার্তা কথা হয়েছে বলেছি, হ্যাঁ, ফোনে। খুব ভালো এরকম লেগেছে। মানে হচ্ছে আপনার সঙ্গে 1.5 ঘন্টা কথা বললে মানে হচ্ছে গার্লফ্রেন্ডের সঙ্গে এতক্ষণ ধরে আমি কথাবার্তা বলি না, মানে হচ্ছে একটা আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং হয়ে গেছে। মানে ভালো লাগলো বিষয়টা যে আপনাকে স্টাডি করতে গেলে কিন্তু অনেক টাইম লাগবে। আপনার সম্বন্ধে বলা মানে হচ্ছে আমার পক্ষে মানে বোধগম্য নয়, আমি বলতে পারবো না। মানে এনার মধ্যে যেটুকু জ্ঞান আছে মানে হচ্ছে এটা একদিনে বলা সম্ভব নয়। আমরা বারে বারে এপিসোড নিয়ে আসবো। এনার অনেক কিছু বিষয় রয়েছে তুলে ধরবো, এনার অনেক কাজ রয়েছে, ইনি অনেক রিসার্চ করেছেন বিষ্ণুপুর তথা বাইরেরও অনেক রিসার্চ রয়েছে এনার, এনার অনেক বই রয়েছে। প্রত্যেক স্টেপে স্টেপে আসবো, ইনি আসবেন আমাদের চ্যানেলে। তাছাড়াও আপনাকে বলছি আমাদের চ্যানেলে এসে আমরা কিরকম লাগছে? আমার তো খুব এই ভালো ছোট লাগছে। ছোট চ্যানেল বা রিসেন্ট দেখুন, ছোট চালু হয়েছে, ছোট- রিসেন্ট ছোট- আপনি এলেন সেটা ভালো লাগছে। চালু হয়েছে, চ্যানেলটা চলছে। ছোট চ্যানেলেরটা ম্যাটার করে না, ম্যাটার করে আমার কাছে আন্তরিকতা। যে যারা আন্তরিকভাবে ডাকেন, হ্যাঁ, আমি তাদের কাছে যাই। অনেক বড় বড় চ্যানেল থেকে তো আপনি ঘুরে এসেছেন, সেই জায়গায় আপনার সঙ্গে বসে আমি কথা বলতে পারছি, সেটা আমার বিরাট ভালো লাগছে। সেই জায়গাটা কিন্তু আমার আমার আনন্দের বিষয় বিরাট ভীষণ একটা। হ্যাঁ, আমার ভীষণ ভালো লাগছে। ভালো লাগছে বলতে আমরা তো সমমনস্ক, শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চা করি। আমিও সাংস্কৃতিক লাইনে আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং হয়েছে একটা। আমিও আপনার সম্পর্কে অনেক কিছু জেনেছি। হুম। আমার আগে বসবার কথা ছিল, তো যাকে বিভিন্ন কারণে ডিলে হয়ে গেল। তো আমার খুব ভালো লাগছে যে এরকম একটা অনুষ্ঠান আমাকে দেওয়ার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য, এবং যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন, যারা এতক্ষণ ধরে আমাদের বকবকম শুনছেন অথচ বিরক্ত হচ্ছেন না, তাদেরকে তো দুটো হাত বাড়িয়ে দেওয়া ছাড়া কিছু করার নেই। সবাই আমরা একটা তার মাঝে বললে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিই, আমরা আসছি আবার কিছুক্ষণ পরে। আমরা ফিরে এলাম বিরতির পর। আমরা কথা বলছিলাম, স্যারের কাছ থেকে একটা জিনিস আমার জানার আছে এখনো, যে আমরা ভিস পত্রিকা, এই বিষয়টা কি জিনিস, একটা মানে হচ্ছে কি, এটার মধ্যে কি আছে? দেখুন, এটা প্রায় গত 7 বছর ধরে আমি পত্রিকা সম্পাদনা করছি। আমার সঙ্গে প্রথমের দিকে তন্ময় রায়, সিদ্ধার্থ দত্ত, এনারা সব যুক্ত ছিলেন। এখন মোটামুটিভাবে ভারত, বাংলাদেশে এবং ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, এই সমস্ত জায়গাগুলোতে, ভূখণ্ডগুলোতে ভিস একটি অত্যন্ত পরিচিত নাম। ভিস পত্রিকাতে আমাদের প্রথম সংখ্যাতে সাক্ষাৎকার দিয়েছিলেন বাংলা ব্যান্ড কাট্টাসি সিধুদা, তারপরে মৃদুল দাশগুপ্ত, এরকম প্রচুর মেজর মেজর কবি, সাহিত্যিক, গীতিকার, গায়ক, তারা সাক্ষাৎকার দিয়েছেন। এটা ভিস একটি ভারত সরকারের নিবন্ধিত, মানে যেটাকে আইএসএসএন বলে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিরিয়াল নাম্বার পাওয়া একটি পত্রিকা। দুটো ফিল্ডে কাজ করে, একটা একাডেমিক এবং নন একাডেমিক। একাডেমিক ফিল্ডে আমরা যে কটা দেশের কথা বললাম, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, ইউকে, বাংলাদেশ, এই সমস্ত দেশগুলোর প্রথম শ্রেণীর যে গবেষক, তারা তাদের গবেষণাপত্র ছাপার যোগ্য মনে করেছেন আমাদের এই ভিস পত্রিকাটি। পাশাপাশি আমাদের এই মুহূর্তে বাংলা সাহিত্যে যারা মেজর কবি, সাহিত্যিক, গায়ক, গীতিকার রয়েছেন, তারা সাক্ষাৎকার দিয়েছেন। এবং আমাদের আসন্ন যে সংখ্যা, সে সংখ্যায় অলৌরঞ্জন দাশগুপ্ত তার সাক্ষাৎকার দিয়েছেন। বিভিন্ন ব্যক্তিগত কারণে, প্রফেশন সংক্রান্ত প্রেশারের কারণে এবং আরও কিছু লেখাপত্রের কারণে এই কাজটাতে একটু ভাটা পড়ে গেছে। তারপর এখনো পরিস্থিতি তো যা চলছে, এটাও হতে পারে। হ্যাঁ, অবশ্যই, বর্তমান পরিস্থিতি অবশ্যই। কোভিড-19 জন্য হ্যাঁ, গোটা পৃথিবী যেখানে হচ্ছে প্রবলেম, মানে পৃথিবী বলতে পারেন, হ্যাঁ। বাতাবরণ একদম সিস্টেম চেঞ্জ একদম, সেখানে তো একটু অসুবিধা হতেই পারে। আর একটা কি পত্রিকা আমরা পড়ছিলাম, ওই পত্রিকাটার নামটা আমি পড়েছিলাম কিন্তু রিসেন্ট আমার মনে পড়ছে না, ওই পত্রিকাটার নামটা কি? পত্রিকা নয়, জেলা সংখ্যা। জেলা সংকলন, সরি। তো জেলা সংকলনটা ব্যাপারটা খুব ভালো লেগেছে আমার কাছে, সেই ব্যাপারটা দর্শকের কাছে যদি একটু তুলে ধরেন আর কি। জেলা সংকলনের এটা মানে জেলা ভিত্তিক বিষয়, জেলা ভিত্তিক কবিতা সংকলন, এটা আমারই একটা মস্তিষ্ক প্রসূত ভাবনা চিন্তা। সুমন চট্টোপাধ্যায় একটা গান আছে, কত কবি মরে গেল চুপি চুপি একা একা। এটা নিয়ে আমি বিভিন্ন কাগজে চেষ্টা করছি
এবং এই কাজগুলো করার পর পরবর্তী ক্ষেত্রে অনেক রেসপন্সও পেয়েছি। বিকাশ দাস আমাদের বিষ্ণুপুরের একজন কবি, তাকে নিয়ে আনন্দবাজারে লেখার পর তার একটি কবিতা সংগ্রহ বেরিয়েছে। এটা আমি কোনো কৃতিত্ব নিচ্ছি না, এটা হয় অনেকে সমালোচনা করেন, অনেক আড়ালে আবডালে কথাগুলো বলেন, হ্যাঁ, কিন্তু এটা আপনাকে একটু জানিয়ে রাখছি যে এটা হয়, কথাগুলো বললে সেগুলো নিয়ে কাজ হয়, তারা কেউ স্বীকার করে না। হ্যাঁ, বিকাশ দাস মারা যাওয়ার 5 বছর পরে আমি আনন্দবাজারে লিখলাম, তারপরে সেটা নিয়ে তার প্রায় 7-8 মাস পরে সংকলনটা বেরিয়েছে। তার আগে কারো কোনো মাথা ব্যথা ছিল না। ইভেন যেদিনে আনন্দবাজারের লেখাটা প্রকাশিত হলো সেদিন একটি সম্পাদনা করেছেন, তার বিশেষ একটি কবিতা পোস্ট করেছিলেন, তার রেকর্ডও আমার কাছে রয়েছে। তো জেলাভিত্তিক কবিতা সংকলনের জায়গাটা ছিল এই যে কবিরা প্রতিটি জেলাতে কিছু সাধক কবি রয়েছেন, তারা চুপি চুপি নির্জনে কবিতা চর্চা করছেন, কারো মুখাপেক্ষিতা না করে, তেলাবাজি না করে, কোনো সিন্ডিকেটের মধ্যে না জড়িয়ে নিজের মতো করে ভাবছেন, লিখে যাচ্ছেন, তাদের কবিতাকে তুলে আনবার চেষ্টা করে। তো পরম সৌভাগ্যের জায়গা যে এই সংকলনের কভার রেখে দিয়েছেন পৃথিবী বিখ্যাত বিশ্ব বরেণ্য একজন আর্টিস্ট যোগেন চৌধুরী। তিনি স্নেহ বশত ভালোবাসা দিয়ে এই সংকলনের কভার রেখে দিয়েছেন। আমরা এখনো পর্যন্ত 3টে জেলা বের করতে পেরেছি, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা এবং দক্ষিণ দিনাজপুর। আমাদের এই লকডাউন পর্ব মিটে গেলেই আরো বিষ্ণুপুর ঘরানো নিয়ে আমরা কি চিন্তা ভাবনা, মানে হচ্ছে আমার মনে হচ্ছে ছিল আপনার বিষ্ণুপুর ঘরানা নিয়ে? দেখুন, বিষ্ণুপুর ঘরানা নিয়ে কথা বলতে গেলে এটা হবে না, এত সংক্ষিপ্ত পরিসরে কথা বলা সম্ভব। আমরা এপিসোডে আসবো স্যারকে নিয়ে, বারে বললাম এর আগেও যে একদিনে সম্ভব নয়। আজকে ধরুন আমাদের কাছে যেটা ঘটনা, আমাদের যে বিষ্ণুপুর খুব জোরালো আমার খুব মনে হয়েছে। আজকে বিষ্ণুপুর দেওয়ালে দেওয়ালে, আমি চারণ কবিকে খুব শ্রদ্ধা করি, ভালোবাসি, হ্যাঁ, আজকে বিষ্ণুপুরের দেওয়ালে দেওয়ালে লেখা হচ্ছে চারণ কবির কবিতা। কিন্তু আমাদের এটা খুব, আমি সমর্থন করছি, আমার ভালো লাগা আছে, চারণ কবির কিছু কিছু কবিতা আমার খুব ভালো লাগে, কিন্তু বিষ্ণুপুর মানে শুধু চারণ কবি নয়, বিষ্ণুপুরের একটা নিজস্ব ইতিহাস আছে, বিষ্ণুপুরের নিজস্ব রামায়ণ আছে। বিষ্ণুপুরের রাজা বীরহাম্পি নিজে বৈষ্ণব পদ লিখেছিলেন, শ্রীনিবাস আচার্য বৈষ্ণব পদ লিখেছিলেন, সেগুলো ফোকাস পাচ্ছে না। আর এই ট্র্যাজেডি যেটা, যারা একটু সুবিধে করতে পারেন তারা সেভাবে গুছিয়ে নিতে পারেন। আমি আমাদের প্রাক্তন এসডিও মানুষ মণ্ডলকে বিষ্ণুপুরের রামায়ণ পড়িয়েছি, বিষ্ণুপুর রামায়ণ নিয়ে আলোচনা করেছি। আমি আমার কলেজের ছেলেপিলেদেরকে নিয়ে একটা প্রজেক্টও বানিয়েছিলাম বিষ্ণুপুরের রামায়ণ নিয়ে। তার মজার জায়গা হচ্ছে, বিষ্ণুপুরের রামায়ণের, আমরা জানি যে রামায়ণের 7টা কাণ্ড, কিন্তু বিষ্ণুপুরের রামায়ণের 6টা কাণ্ড। এর নিয়ে পরবর্তী ক্ষেত্রে আমরা আলোচনা করব, অবশ্যই আমরা আলোচনা করব যদি সেরকম। আজকে টাইমটা খুব লং হয়ে যাচ্ছে, মানে হচ্ছে কন্টিনিউ একটা, মানে হচ্ছে অনেক বলার বিষয় থাকলেও একটা এপিসোডে পুরোটা কভারেজ করা সম্ভব নয়। আর আপনাদেরও হয়তো কন্টিনিউয়াস প্রোগ্রামটা দেখতে ভালো লাগবে না, অধৈর্যের ব্যাপার একটা থাকে, খন্ড 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 করে একটা বিষয়ে আপনারা যদি দেখেন সেটা আপনাদের ভালো লাগবে। আর আমরা পুরো বিষয়টাকে বিশ্লেষণ করে পুরো বিষয়টাকে ধরতে পারবো। কি হচ্ছে এখানে যে আমরা টাচ দিয়ে দিয়ে চলে যাচ্ছি, এটাতে অসুবিধা হচ্ছে। আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আমরা, আর স্যারের আরো মুখ থেকে আমরা কথাবার্তা শুনবো, স্যারের এপিসোড নিয়ে আমরা আসবো। স্যারের ভাবনা চিন্তা রয়েছে, বিষ্ণুপুর তথা আরো বাইরের অনেক কিছু কাজ করেছেন, সেগুলো থাকবে। স্যার, আপনার এস নিউজে এসে কেমন লাগছে? হ্যাঁ, এস নিউজে এসে আমার ভীষণ ভালো লাগছে। আমার পক্ষ থেকে প্রতিটি দর্শক বন্ধু যারা রয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। তবে এখানে একটি সতর্কীকরণ, দেখতে পাচ্ছেন আমি এবং আমার সঞ্চালক যিনি রয়েছেন শিবু মজুমদার, আমরা মাস্ক পরিনি আপাতভাবে মনে হতে পারে, কিন্তু আমরা ফুললি স্যানিটাইজড করে এসছি। হ্যাঁ, আপনাদেরকে বলবো আপনারা মাস্ক ব্যবহার করুন। আমাদের পক্ষ থেকে আমরা টোটালটাই স্যানিটাইজড করে, তারপরে চেকিং করে আমাদের সমস্ত কিছু সবকিছু করার পরে, থার্মাল টেস্টিং করার পরে আমরা এখানে বসেছি। আমাদের যারা রয়েছেন, ক্যামেরা পার্সন রয়েছেন যিনি অপারেটিং করছেন, টেকনিশিয়ান, প্রত্যেকের মধ্যে আমরা এই বিশুদ্ধতা বর্জন বজায় রেখে কাজগুলো করছি। উইদাউট মাস্ক বেরোবেন না, লকডাউন খুব ভালোভাবে কাটান, নিজেদের কাজকর্মের মধ্যে থাকুন, নতুন নতুন ভাবনা চিন্তা করুন, কাজ করে যান, ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনা যেটা স্যার বলছেন, একদম কাজ করে যান। মনে রাখবেন যে কাজই থাকবে, বাইরে কোনো কিছুই থাকে না। আজকে হ্যাঁ হয়, আমাকে নিয়েও সমালোচনা হয়, যারা সমালোচনা করেন তারা সেই জায়গাতে উচ্চতায় পৌঁছতে পারেন না।
হয় যাকে অনেক আড্ডা হলো, অনেক সুন্দর সময় কাটলো। আপনারা খুব ভালো থাকুন, নিরাপদে থাকুন, লকডাউন মেনে চলুন, হ্যাঁ, নিজেদের মতো করে যাপন করুন। চন্দনবাবুকে আসার জন্য চ্যানেলের তরফ থেকে অশেষ ধন্যবাদ। আমরা আবার এপিসোড নিয়ে আসবো, আমাদের অনেক ভাবনা চিন্তা রয়েছে চন্দনবাবুকে নিয়ে। আজকের মতো প্রোগ্রাম এখানে, নমস্কার।